দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম, সঙ্গে থাকছি তানফির আহমেদ। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। যাচ্ছি পুরো খবরে। আজ থেকে সীমিত সময়ের জন্য খুলেছে অফিস, আদালত এবং ব্যাংক। বেলা 11টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকাল 3টা পর্যন্ত। আজ এবং কাল ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। একই সময়ে শিথিল থাকবে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে। অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসন। তবে এই সময়ে বিভিন্ন সড়কের একাংশ বন্ধ থাকায় ও গণপরিবহনের স্বল্পতা থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। বেশিরভাগ রাস্তায় চোখে পড়ে তীব্র যানজটের। এদিকে আজ থেকে খুলেছে বিভিন্ন পোশাক কলকারখানা। দুপুর 2টা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারেও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, সচিবালয়ের খবর জানবো। সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন জানাবেন সেখানকার খবর। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে স্থবিরতা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে, এমন অবস্থায় কিন্তু সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়। সেই সাথে এই সপ্তাহের শুরুতে অর্থাৎ রোববার থেকে কিন্তু অফিস আদালতে সরকারি ছুটি অর্থাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতিতে গত 3 দিনের সাধারণ ছুটির পর আজ থেকে অর্থাৎ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত অফিস চলবে। এই অবস্থা চলবে আগামীকাল পর্যন্ত এবং তারপরে কিন্তু শুক্র এবং শনিবার সরকারি ছুটি। আশা করা যাচ্ছে যে রোববার থেকে পুরো দমে হয়তো বা অফিস আদালত চলবে। আমরা সচিবালয়ে সকাল থেকে দেখেছি 11টার সময় অফিস থাকলেও সকাল 10টার আগে থেকে কিন্তু অফিসের কর্মকর্তা কর্মচারীরা এবং মন্ত্রী সচিবরা আসতে শুরু করেছেন এবং একটি কর্মব্যস্ততা দেখা যাচ্ছে সবার মধ্যে, যেহেতু এই সপ্তাহের শুরু থেকে যেহেতু অফিস করতে পারছেন না এবং অনেকের অনেক ধরনের প্রয়োজন জড়ো হয়ে আছে এবং সেই সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বাকি রয়েছে। আমরা সচিবালয়ে আসার পথে দেখেছি অন্যান্য অফিস, শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবন সহ আশেপাশের অনেক অফিসগুলোতে কর্মচাঞ্চল্যতা এবং সবাই নির্ধারিত সময়ে অফিসে আসছেন। এবং সচিবালয়ে ঢোকার মুখে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তল্লাশি চলছে। সেখানে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করে ঢোকানো হচ্ছে এবং যাদের কাছে কারফিউ পাস এবং সরকারি অফিসে প্রবেশের যে পাস থাকে নির্ধারিত, সেই পাস না থাকলে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা আর কিছুক্ষণ পরেই হয়তো বা বিভিন্ন মিনিস্ট্রিতে আমরা যাব, সেখানে মন্ত্রীরা তাদের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন এবং সচিবালয়ের নিরাপত্তার জোরদার করার বিষয়ে তারা কথা বলেছেন। সব মিলে আজ যেহেতু কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে, বিকাল 3টা পর্যন্ত অফিস চলবে এবং সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যাব, সেখানে হয়তো বা রাষ্ট্রের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যদি কোনো ধরনের কোনো ঘাটতি থেকে থাকে সেই বিষয়ে মন্ত্রীরা নির্দেশনা দিবেন। এই ছিল সচিবালয় থেকে আজকের কর্মদিবসের সর্বশেষ খবর। সচিবালয়ের খবর জানছিলাম। এবারে রাজধানীর খবর জানবো। রাজধানীর বাড্ডা এলাকার সার্বিক পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী মাকসুদুন নবী। প্রায় এক সপ্তাহের অচলাবস্থার পর আজ অফিস আদালত খুলেছে, তাই ঘর থেকে বেরিয়ে পড়েছেন মানুষ। সবাই ছুটছেন তার যার যার কর্মস্থলে। বাড্ডা লিংক রোড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। বাড্ডা লিংক রোড থেকে গুলশানের দিকে বহু মানুষ পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। আজ গণপরিবহন পথে নেমেছে, তবে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম আছে। তবে আবার গণপরিবহনের চলাচলকে অনেকে হয়তো নিরাপদ মনে করছেন না, সে কারণে রিক্সা, সিএনজি, অটোরিক্সা কিংবা পায়ে হেঁটেই কর্মস্থলে মানুষ যাচ্ছে। অন্যদিকে মেট্রো রেল বন্ধ থাকবার কারণে তারও একটা প্রভাব পড়েছে, যে কারণে রাস্তায় হেঁটে চলা মানুষের সংখ্যাই খুব বেশি দেখা যাচ্ছে। দৈনন্দিন জীবনে আমরা আসলে রেগুলার একটা রুটিন কাজ করি, তো আমাদের অনেক সমস্যা হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে। যারা পেশাজীবী, কর্মজীবী, যারা খেটে খাওয়া মানুষ আছে, সবার জন্য ভালো হবে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেটাই আমি আশা করি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক অবস্থা তৈরি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তারা চান যেন নতুন করে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়। গত কয়েকদিনে মানুষ আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক প্রাণহানি, অনেক জনসম্পত্তির ক্ষতি, সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, অন্তত সেখান থেকে হাঁপ ছেড়ে আজকে মানুষ কর্মস্থলে যেতে পারছে। সে কারণে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আমরা লক্ষ্য করেছি। দর্শক, শিরোনামে জানিয়েছিলাম কয়েকটি সড়কে তীব্র যানজটের খবর আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রাজধানীর আসলে সড়কগুলোর পরিস্থিতি কি সেই বিষয়ে কথা বলবেন সহকর্মী জুমাতুল বিদা।
বন্ধ মেট্রো রেল, এক্সপ্রেস ওয়েও বন্ধ, যার কারণে আজ যেহেতু রাজধানী ঢাকায় সব কিছুই খুলে দেওয়া হয়েছে, যারা দাপ্তরিক কাজে বের হয়েছেন দীর্ঘক্ষণ তাদেরকে কিন্তু রাস্তায় অপেক্ষা করতে হয়েছে এবং সড়কগুলোতে অলিগলি থেকে শুরু করে একেবারে প্রধান সড়ক সব কিছুতেই কিন্তু তীব্র যানজটের লক্ষ্য করা যাচ্ছে। সকালেই যারা সকাল 11টার দাপ্তরিক কাজে যোগ দেওয়ার জন্য বের হয়েছেন তারাও কিন্তু পড়েছেন বিপাকে। এখন পর্যন্ত যেই চিত্র আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, অর্থাৎ মোয়াখালীর দিকে যেই যানবাহনগুলো যাচ্ছে মগবাজার থেকে, সেই যানবাহনের কিন্তু একটি দীর্ঘ সারি ফ্লাইওভারেই দেখা যাচ্ছে। একই সাথে নিচের যেই সড়ক রয়েছে সেটিতেও কিন্তু দেখতে পাচ্ছেন যানবাহনের দীর্ঘ সারি। এর পাশাপাশি যারা সকালেই বের হয়েছেন অধিকাংশ মানুষই কিন্তু রাস্তায় নেমে গিয়ে বাকি পথটুকু আসলে হেঁটে যাওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ দীর্ঘ সময় রাস্তায় ভোগান্তির মুখে পড়েছেন এবং সাধারণ মানুষের যারা আবার একই সময় 3টায় দাপ্তরিক কাজ শেষ করে যখন ফিরবেন সেটি নিয়েও অনেকে শঙ্কায় রয়েছেন। যেহেতু মেট্রো রেল বন্ধ, যার কারণে সেখানকার যেই যাত্রীরা রয়েছেন অর্থাৎ মেট্রো রেল ব্যবহার করে মতিঝিল পর্যন্ত যারা আসা যাওয়া করতেন উত্তরা থেকে, তারাও কিন্তু বিপাকে পড়েছেন। অন্যদিকে এক্সপ্রেস ওয়ে ব্যবহার করে যারা গুলশান কিংবা ফার্মগেট এলাকায় প্রবেশ করতেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন। সবাই কিন্তু একই সড়ক ব্যবহার করে আসতে গিয়ে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছেন এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে জনসাধারণকে, যার ফলে দীর্ঘ একটি যানজট তৈরি হয়েছে। আজ থেকে রাজধানী সহ সারা দেশে দূরপাল্লা এবং আভ্যন্তরীণ অর্থাৎ যেই আন্তঃজেলা সার্ভিসগুলো রয়েছে বাসের, এগুলোও কিন্তু চলাচল শুরু করেছে। সড়কে বাস আছে, ব্যক্তিগত পরিবহন আছে, সিএনজি, অটোরিকশা কিংবা নিজেদের যে মোটরসাইকেলগুলো ব্যক্তিগতভাবে মানুষ ব্যবহার করে সেগুলোও কিন্তু রয়েছে। যার কারণে এই যেই পরিবহনের একটি বড় যানজট সেটি কিন্তু নিচের সড়ক থেকে শুরু করে একেবারে ফ্লাইওভার পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি মেট্রো রেল এবং একই সাথে এক্সপ্রেস ওয়ে থাকতো সেক্ষেত্রে হয়তো এই ভোগান্তি থেকে কিছুটা হলেও বেঁচে যেতেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, সহকর্মী জুমাতুল বিদা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সড়কের রাজধানীর যে সার্বিক চিত্র, সেই পরিস্থিতির খবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, যেটি বলছিলাম যে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, রাজধানীর মহাখালী থেকে আসলে সার্বিক পরিস্থিতিটি কেমন দেখেছেন সহকর্মী সজল শাইখ, সেই তথ্যটি আমাকে জানাবেন। চলমান উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু জানেন যে সারা দেশ কিন্তু স্থবির হয়ে পড়েছিল। ঠিক তেমনইভাবে কিন্তু রাজধানীর যেই বাস টার্মিনালগুলি ছিল সেইগুলিও কিন্তু এক প্রকার স্থবির হয়ে যায়, অর্থাৎ যাত্রী ছিল না। কারণ জানেন যে সরকারি দেয়া কারফিউতে কিন্তু বাস চলাচল বন্ধ ছিল। তবে আজকে কিন্তু কারফিউ 10টা থেকে শিথিল করার পরে কিন্তু এখান থেকে দূরপাল্লার যেই সমস্ত বাস রয়েছে সেগুলি কিন্তু ছেড়ে যাচ্ছে নিয়ম করে। আমরা এখানে যারা বাস চালক রয়েছে এবং যারা পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে বিগত কয়েকদিন ধরে কিন্তু তারা বড় ধরনের একটি লোকসানের মধ্যে পড়ে। 5-7 দিন ধরে আমরা খুব কষ্ট করেছিলাম। এখন যাও গাড়ি 2-একটা টুকটাক চলে, কিন্তু যাত্রী খুব সংখ্যক। কারফিউটা আবার 5টার পরে আবার বলবৎ হবে। এখন আমি ওইখান থেকে হয়তো সর্বোচ্চ 2টা পর্যন্ত গাড়ি চালাতে পারবো। তাহলে এখন গাড়িটা গিয়ে আবার ব্যাক করবে কিনা এখনও বলা যায় না। যাত্রীদের সাথেও কথা বলেছি, যাত্রীরা যেটি বলছে যে বিগত কয়েকদিনের এই স্থবিরতার কারণে কিন্তু তারা অনেকটা বন্দি জীবন কাটিয়েছে। চিন্তা করছিলাম আগে বাসা যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয় নাই, কারণ দেখেছে বাস সব বন্ধ ছিল। তো গতকাল যখন শুনলাম যে বাস সমিতি থেকে বলছে যে বাস স্বাভাবিকভাবে চলাচল করবে, তখন থেকে চিন্তা করলাম যে আজকে তাহলে বাসায় যাওয়া যায়। আমি আপাতত ঢাকায় ছিলাম, আমার চাকরির ইয়েতে আমার জামালপুরে যাওয়া লাগছে, এই জন্য আমি যাচ্ছি আর কি। 1 তারিখ থেকে আমার জয়েন হবে আর কি। তবে আজকে যেহেতু বাস চলাচল স্বাভাবিক হয়েছে সেহেতু তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ অনেকে কিন্তু গ্রামের বাড়ি যাচ্ছে, আবার অনেকে কিন্তু গ্রামের বাড়ি থেকে ঢাকায় প্রবেশ করছে। দর্শক, জানছিলাম রাজধানীর মহাখালী টার্মিনালের সবশেষ খবরাখবর। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ এলাকার খবরাখবর জানবো। শামীমা সুলতানা যুক্ত হয়েছেন আমার সঙ্গে, জানাবেন সেখানকার সবশেষ খবরাখবর। আজ
আজকে এই সময় কিন্তু কারফিউ শিথিল আছে এবং একই সঙ্গে অফিস আদালতও খোলা। তো সে কারণে কিন্তু রাস্তায় যানবাহন এবং মানুষের ভিড়টা অনেক বেশি। প্রচুর মানুষ তাদের যেসব কাজগুলো আসলে আটকে ছিল, যেগুলো করতে পারেনি, সেগুলো করার জন্য আজকে বের হয়েছেন এবং একই সঙ্গে যারা অফিস আদালত আছে, যারা চাকরি করেন, তারা কিন্তু তাদের অফিসে যাচ্ছেন এবং সব মিলে রাস্তায় আসলে মানুষের চাপটা অনেক বেশি। আমি বসিলা থেকে হেঁটে হেঁটে আসলাম। রাস্তায় পর্যাপ্ত গাড়ি আছে, জ্যামে পড়ে আছে, কিন্তু ডিসিপ্লিন মানতেছে না। পুলিশ কি যেন জিজ্ঞাসাবাদ করতেছে, এজন্য গাড়ি ছাড়তেছেন, অল্প করে গাড়ি ছাড়তেছে। আমি আল্লাহ করিম থেকে এ পর্যন্ত হেঁটে আসছি। একই সঙ্গে যানবাহনেরও চাপ অনেক বেশি আছে এবং আজকে বাস থেকে শুরু করে রিক্সা কিংবা ব্যক্তিগত গাড়ি, সব ধরনের গাড়ির চাপই কিন্তু সড়কগুলোতে অনেক বেশি। কিন্তু বিভিন্ন সড়কে যেহেতু কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং তারা চেকপোস্ট বসিয়েছেন, সে কারণে কিন্তু প্রতিটি সিগন্যালই আমরা দেখলাম যে জ্যাম লেগে আছে এবং কোনো জায়গায় দেখা গেছে যে ওয়াইলেন আটকে তারপরে কিন্তু বাকি জায়গাটা শুধু চলাচলের জন্য উন্মুক্ত আছে, বাকি লেনগুলো। তো সে কারণেও আসলে বিভিন্ন জায়গায় জ্যাম পড়তে দেখা গেছে এবং মূল যে সড়কগুলো মানে সেই সড়কগুলোতে আসলে এই যে জ্যামের কারণে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে হাঁটছেন তারা, এবং যারা গাড়িতে আছেন তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। তবুও সবাই আসলে যার যার প্রয়োজনটা, যার যার তাগিদটা সেটি পূরণ করবার জন্যই তারা হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং কেউ কেউ আসলে ঘন্টার পর ঘন্টা গাড়িতে অপেক্ষা করে আছেন যে কখন তার গন্তব্যে পৌঁছাবেন। গ্রি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। একসাথে খুলেছে ব্যাংক, বিমা সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। সকাল 11টা থেকে শুরু হয়েছে লেনদেন। এতে নগদ টাকার জন্য ব্যাংকে ভিড় করেছেন গ্রাহকরা, যদিও কিছু শাখায় নগদ টাকার সংকটের অভিযোগ পাওয়া গেছে। আজ বিকেল 3টা পর্যন্ত চলবে ব্যাংকিং কার্যক্রম। এদিকে নেতিবাচক ধারায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। 107 পয়েন্ট কমে ডিএসইএক্স দাঁড়িয়েছে 5339 পয়েন্টে। প্রথম 2 ঘন্টায় হাত বদল হয়েছে 95 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 12টির, কমেছে 357টির, আর অপরিবর্তিত 14টি কোম্পানির শেয়ারের দর। ঢাকার শেয়ার বাজারের খবর জানাবেন সহকর্মী মইনুল হাসান। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজারে আমি ঘুরে দেখেছি যে বাজারে কিন্তু ব্যাপক পরিমাণ সবজির সরবরাহ বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে গত কয়েকদিন আগে যে সংকটটা ছিল পণ্য আসার ক্ষেত্রে, সেই সংকটটা কিন্তু কিছুটা মিটেছে এবং আজকে সেই তুলনায় কিন্তু অনেক বেশি সরবরাহ রয়েছে এবং সেক্ষেত্রে সবজির দর প্রত্যেক কেজিতে প্রত্যেক ধরনের সবজির ক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 টাকা কমেছে। এবং আপনি জানেন আলু এবং পেঁয়াজের দর কিন্তু দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী এবং এই সংকটকে কেন্দ্র করে কিন্তু পেঁয়াজের দামটা বাড়তি রয়ে গেছে। এই বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে এবং কোথাও কোথাও 125 থেকে 130 টাকা বিক্রি হতে দেখেছি। এবং আপনার যে আলুর খবর জানাতে চাই, আলুও কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আমি এই ব্যাপারে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। প্রত্যেকটা কেজিতে মনে হয় 40 টাকা 50 টাকা কমে গেছে। কত করে বিক্রি করছেন পেঁপে? এবং পেঁপে বেচছি মনে হয় 80 টাকা বেচছি, আজকে পেঁপে বেচছি 40 টাকা। তো এই যে অবস্থা, কাঁচামরিচের দাম দেখবো, আসলে কাঁচামরিচ কত করে বিক্রি করছেন কাকা? কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে? 160, 180, 200। কেমন দাম কমেছে গত 2-1 দিনে? আজকে দাম কম, সপ্তাহে কমে, সপ্তাহে 80 কমেছে। কালকে ছিল 200, 220 টাকা, 240 টাকা। আজকে 180 টাকা, 160 টাকা, 200 টাকা। লাল ডিম 150 টাকা, সাদা ডিম 145 টাকা বিক্রি করতেছি 2 দিন যাবত, গতকালকে এবং আজকে। মাছ কন, মাংস কন, সবজি তরকারি যেটাই বলেন, কোনোটাই নাগারের ইতে নাই। চলতে হন কষ্ট করে, হন যেখানে লাগে পেঁয়াজ মনে করেন 10 কেজি, এখানে নিলাম 5 কেজি 1 মাসের জন্য, হন অল্প করে নিলাম। হাজবেন্ড নাই, আমরা যে বিধবা, আমরা যে কিভাবে চলি সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তো যেমনটি বলছিলেন এই বিক্রেতা যে আসলে পণ্যের দাম কমে গেছে এবং এর বাইরে যদি আপনাকে জানাতে চাই, ডিমের ডজন কিন্তু 10 টাকা বেড়ে এখন 150 টাকায় বিক্রি হচ্ছে এই বাজারে এবং মাছের দামও কিছুটা চড়া, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।
নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গিকে গ্রেফতার করেছে সিটিটিসি। এছাড়া মেরামত করা হয়েছে কারাগারটির প্রধান ফটক। ফিরছেন পালিয়ে যাওয়া বন্দীদের অনেকেই। এখন পর্যন্ত আত্মসমর্পণ করেছেন শতাধিক। তবে একসাথে 8 শতাধিক আসামির পালিয়ে যাওয়াকে অশনি সংকেত বলছে সচেতন মহল। গত শুক্রবার নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তের হামলার চিহ্ন এখনো স্পষ্ট। সেদিন লুট করা হয় অস্ত্র, গুলি। পালিয়ে যায় আনসারুল্লাহ বাংলা ভাই জঙ্গি সংগঠনের 9 সদস্য সহ 8 শতাধিক আসামি। সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, ধোঁয়ায় সবাই দৌড়াদৌড়ি। তারপরে কি করছে দুষ্কৃতীরা আইসা ইয়ার ভিতরে, রুমের ভিতরে কম্বলের মধ্যে আগুন লাগাই দিছে। এই তালা ভাঙছে, আর তালা ভাঙিয়ে বাইরে না পারলে এত রাতে রড ছিল, বাঁশ ছিল, অনেক লাঠি সোটা ছিল, এদের হামলা করছে। 10-12 হাজার লোক একসাথে আক্রমণ। আমরা যে অস্ত্রাগার থেকে অস্ত্র নিব, অস্ত্র উঠাবো, আমরা যে সেভ করব, এই ধরনের কোনো সুযোগ ছিল না। জেলা প্রশাসকের আহ্বানে মঙ্গলবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে পালিয়ে যাওয়া 126 জন আসামি। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে একসাথে এত আসামি পালিয়ে যাওয়ার ঘটনাকে অশনি সংকেত বলছে সচেতন মহল। তবে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশ সুপারের। যারা এখান থেকে বেরিয়ে গেছে, যারা চিহ্নিত আসামি, তারা বাইরে গিয়ে হয়তো আবার নতুন করে কোনো অপরাধ কর্মে লিপ্ত হতে পারে এবং এটি জনগণের স্বস্তি এবং শান্তি বিনষ্ট হতে পারে। নরসিংদী জেলার আইন শৃঙ্খলা প্রায় শতভাগ স্বাভাবিক, জনজীবন একদম স্বাভাবিকভাবে চলছে। আপনারা দেখছেন যে রাস্তাঘাটেও প্রচুর যানবাহন চলছে। কারাগারে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র এই হামলা চালিয়েছে। যারা যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সোপর্দ করব। তাদের বিরুদ্ধে আমরা যা যা করার আমরা সব কিছুই ইনশাল্লাহ করব। এদিকে আসামি পালানোর ঘটনায় জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একটা বিরতি নিয়ে ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন চ্যানেল 24 দুপুর 1টার খবর। রাজধানীর বাইরের খবরগুলো জেনে নিতে চাই। খুলনার সার্বিক পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী মামুন রেজা। খুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যথারীতি দেশের বিভিন্ন রুটে বাস চলাচল আবারও শুরু হয়েছে। নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। লোকজন বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন এবং তাদের গন্তব্যে যেতে পারছেন স্বাভাবিকভাবেই। অফিস আদালতগুলো আবার খুলেছে। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকাল থেকে খুলেছে এবং লোকজন যথারীতি আবার কেনাকাটা করতে শুরু করেছেন। ব্রডব্যান্ড ইন্টারনেট সকাল থেকে চালু হয়েছে খুলনায়। তবে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য। এবং গত 24 ঘন্টায় নাশকতার 3টি মামলায় পুলিশ বিএনপি জামায়াতের 9 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। লোকজন বলছেন যে বেশ কয়েকদিন পর তারা আবার স্বস্তিতে বাইরে বের হতে পারছেন এবং জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। খুলনায় এই ছিল সর্বশেষ অবস্থা। এবারে সিলেটের সার্বিক পরিস্থিতির খবরাখবর জানাবেন সহকর্মী আজারউদ্দিন শিমুল। সিলেট জেলা প্রশাসন কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে। তারা বলেছে সকাল 9টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত তারা কারফিউ শিথিল করেছে। কারফিউ শিথিল হওয়ায় রাস্তাঘাটে বেড়েছে যান চলাচল। সকাল থেকে আমরা দেখেছি যে 3 চাকা, 2 চাকা সহ অন্যান্য যেসব যানবাহন রয়েছে সেই সব যানবাহন রাস্তাঘাটে নেমেছে এবং মানুষের উপস্থিতি বেশ সংখ্যক আমরা দেখতে পেয়েছি। অফিস, আদালত, শপিং মলগুলো খুলেছে, যার কারণে আসলে সকাল থেকেই অফিসগামী মানুষের ব্যস্ততা বেড়েছে। আর ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, সিলেটে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন যে গত
কয়েকদিন টানা দোকানপাট বন্ধ থাকায় তারা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। যে সংকট তৈরি হয়েছে সেটা থেকে এখন উত্তরণই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত কয়েকদিন আসলে মানুষ নগদ টাকার সংকটও এক ধরনের ভুগেছেন, কারণ বুথগুলো বন্ধ থাকার কারণে মানুষ আসলে বুথ থেকে টাকা তুলতে পারেনি। আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষ বুথ থেকে টাকাও তুলছেন, এবং সিলেট যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সহ আরও কয়েকটি বাস স্ট্যান্ড রয়েছে, আমরা সেখানেও গিয়েছি, সেখানে দেখেছি যে বাস চলাচল কিছুটা বেড়েছে এবং মানুষও তাদের গন্তব্যে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বেড়েছে, এবং মানুষ যারা রয়েছেন তারা বলছেন যদি এই কারফিউ আর অব্যাহত না থাকে তাহলে তারা আগের মতনই আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। যশোরের খবর জানবো। যশোরের খবর জানাচ্ছেন তৌহিদুর রহমান। টানা কয়েকদিনের আন্দোলন এবং অবরোধের কারণে যশোরে যে অচল অবস্থা ছিল সারা দেশের মতো আজকেও যশোরে যে শিথিল অবস্থা, কারফিউ হয়েছে, এবং এতে দেখছেন যে শহর অনেকটাই স্বাভাবিক হয়েছে। আপনারা দেখছেন যে শহরে যান চলাচল, মানুষ চলাচল ঠিক অনেকটাই আগের মতো স্বাভাবিক রয়েছে, এবং অনেক দিন পর সেই চিরচেনা শহর আমরা দেখতে পাচ্ছি। যদিও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে, সকাল থেকেই মানুষ রাস্তায় নেমেছেন নিত্যদিনের কাজ সারতে, এবং শহরের যে অফিস আদালত সেটাও কিন্তু আজকে খুলেছে। শহরের বিভিন্ন সড়কে আমরা দেখছি যে যানজটও, ছোট ছোট যে যানবাহন তার জটও আমরা লক্ষ্য করছি, এবং অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক বলে এখন মনে হচ্ছে। এবং তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখছি যে পুলিশ সতর্ক অবস্থা রয়েছে, টহল রয়েছে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জেনেছি যে আজকে দুপুরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ছাড়াও যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে যৌথ সভা আহ্বান করেছে, এবং সেখানে যশোরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপরে এই কারফিউ আবারও প্রত্যাহার করা হবে কিনা, যেহেতু সরকার ঘোষণা দিয়েছে যে জেলা পর্যায় থেকে কারফিউর সিদ্ধান্ত নেওয়া যাবে, সেই ব্যাপারে আলাপ আলোচনার জন্য, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজকে এই সভা আহ্বান করা হয়েছে। যদিও সার্বিক আন্দোলনে যশোরে কোনো বড় ধরনের অঘটনের খবর কিন্তু ছিল না। তো এই ছিল যশোরে আজকে এই পর্যন্ত। জেনে নিচ্ছিলাম জেলা শহরগুলোর খবরাখবর। আজ থেকে খুলেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা। সকাল থেকে গাজীপুর, সাভার, ইপিজেড এলাকা সহ দেশের সব শিল্পাঞ্চলে ভিড় বাড়তে থাকে শ্রমিকদের। কারফিউ চলাকালে কর্মীদের পরিচয়পত্র মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিন তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে, এজন্য এখনই পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন চ্যানেল 24-এর দুপুর 1টার খবর। প্যারিস অলিম্পিকে করোনা শনাক্ত হলো অস্ট্রেলিয়ান একজন খেলোয়াড়ের। নারী ওয়াটার পোলো দলের এই সদস্য আছেন আইসোলেশনে। ভারী বর্ষণে দূষণের কবলে পড়েছে সেলিংয়ের ভেন্যু মার্শেই মেরিনা। এদিকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রতিবাদ অব্যাহত প্যারিসে। পথে পথে জোরালো হচ্ছে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি, প্রতিবাদ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। অলিম্পিক নগরী প্যারিস নানা দেশ, জাতি আর বর্ণের অ্যাথলেটে মুখর হতে শুরু করেছে। নগরী সেজেছে আগেই, এবার অ্যাথলেটের পদচারণায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। সবকিছু নির্বিঘ্ন রাখতে ফ্রান্স ছাড়াও স্পেন, ব্রাজিল, কোরিয়া সহ 40টির বেশি দেশের পুলিশ থাকছেন প্যারিসের নিরাপত্তায়। আসর জুড়ে অন্তত 1800 বিদেশি পুলিশ সদস্য থাকবেন নগরী জুড়ে। প্যারিস যাওয়ার পর আলোচনায় অস্ট্রেলিয়া কন্টিনজেন্ট। দেশটির নারী ওয়াটার পোলো খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে। নাম প্রকাশ হয়নি, তবে দল থেকে জানানো হয়েছে আক্রান্ত খেলোয়াড় আইসোলেশনে আছেন। এমনকি সতীর্থের করোনা শনাক্তের পরও বিষয়টি নিয়ে বাকিরা উদ্বিগ্ন নন। শুধু করোনা নয়, সম্প্রতি প্যারিসে এক অস্ট্রেলিয়ান নারীর ধর্ষণের অভিযোগের প্রসঙ্গে উঠে এসেছে দেশটির শেফ দ্য মিশনের সংবাদ সম্মেলনে। অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি, উদ্বেগ দুই জানিয়েছেন আনা মেয়ারেস। বর্তমানে নিরাপদ থাকলেও সামনের দিন নিয়ে ভাবনায় তিনি। প্যারিস হয়ে উঠছে প্রতিবাদের নগরী। বিশেষ করে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ অব্যাহত আছে অলিম্পিকের স্বাগতিক শহরে। জোরালো হচ্ছে আসর থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি, যদিও উল্টো দেশটির অ্যাথলেটদের কড়া নিরাপত্তার কথা মনে করিয়ে দিয়েছেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ। 1972 মিউনিক অলিম্পিকে 11 ইসরায়েলি নিহতের মতো ঘটনার পুনরাবৃত্তি চায় না অলিম্পিকের শীর্ষ সংস্থা। তবে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসন প্রসঙ্গে বাখ বলেছেন রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য নেই।
প্যারিসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিবাদও আছে। ইউক্রেন টিম হাউসের সামনে দুই প্রতীকী প্রতিবাদে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে ক্রীড়াঙ্গনের যুদ্ধের ভয়াবহতার বার্তা। সেখানে দেখা মিলছে রাশিয়ার আক্রমণে ভেঙে যাওয়া খার্কিভের স্টেডিয়ামের আসন, আছে নিহত ইউক্রেনিয়ান হাই জাম্পার অ্যান্ড্রি প্রোতসেঙ্কোর মেকশিফট ওয়েট। টিম হাউস মূলত বিভিন্ন দেশের অ্যাথলেট, দর্শক, কর্মকর্তা এবং ভিআইপি অতিথির মিলন মেলার স্থান। সাধারণত পদক জয়ের পর অ্যাথলেটরা সেখানে গিয়ে নিজ দেশের মানুষের সাথে আনন্দ উদযাপন করেন। ভারত, গ্রেট ব্রিটেন, চীন সহ বিভিন্ন দেশের টিম হাউস সেজেছে নিজ নিজ সংস্কৃতির আদলে। প্যারিসের বিভিন্ন স্থাপনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হাতে হাতে ঘুরছে অলিম্পিক মশাল। সেন্ট্রাল প্যারিসে বেশ সাড়া ফেলেছে ফ্রান্সের ফুটবল কোচ দিদিয়ে দেশোর অংশগ্রহণ। ভারী বর্ষণে দূষণের কবলে পড়েছে মার্শেই মেরিনা, যেখানে রোববার থেকে সেলিং শুরুর কথা। বাতাস আর বৃষ্টির পানির স্রোতে নানা ধরনের ময়লা গিয়ে পড়েছে পানিতে, যেখানে ব্যাকটেরিয়ার উপস্থিতিও মিলেছে। আসর ঘিরে নানা পণ্যের মাঝে ব্যতিক্রম হয়ে ধরা দিয়েছে অলিম্পিক ব্রেড। প্যারিসে মিলছে অলিম্পিক লোগোর এই পাউরুটি, যাকে ঘিরে ক্রেতাদের সাড়া বেশ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আরও একটি বিরতি নিয়ে ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।